দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি কানাডার একটি দুঃখজনক ঘটনা শেয়ার করব। আহ, মাফ করবেন, যে কানাডার সেটা হচ্ছে যে অন্যতম একটি বড় হসপিটাল উইনিপেগ হেলথ সায়েন্স সেন্টার। সেই হেলথ সায়েন্স সেন্টারের ইমার্জেন্সি রুমে, অর্থাৎ হসপিটালের ইমার্জেন্সিতে 8 ঘন্টা অপেক্ষার পর এক রোগীর মৃত্যু ঘটেছে। এ নিয়ে তোলপাড় কানাডা জুড়েই, এবং এই মৃত্যু যে আসলে এই প্রথম তা না। কানাডার হসপিটালগুলির ইমার্জেন্সিতে এইভাবে প্রায় শোনা যায় যে বছরে অন্তত প্রত্যেকটা হসপিটালে দুই একবার শোনা যায় যে হসপিটালে এসে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। তো এই বিষয়টা কেন, এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, সেই সাথে কানাডার হেলথ সিস্টেম নিয়ে একটু কথা বলবো। তো আশা করি সাথেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে এবং কানাডা সম্বন্ধে যদি অথেন্টিক নিউজ জানতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কানাডার পাশাপাশি আমি আমেরিকা সম্বন্ধেও কিছু খবরাখবর দিচ্ছি, যেগুলি কানাডা, আমেরিকা এবং বাংলাদেশের মানুষের প্রয়োজন। তো এবার আসেন একটু মূল ঘটনাটা নিয়ে একটু কথা বলি। যে সেটা হচ্ছে যে হেলথ সায়েন্স সেন্টার কানাডার মধ্যে, যেটা ভিডিও শুরুতেই বললাম, যে অন্যতম একটি বড় হসপিটাল, এবং সেই হসপিটালে একজন পেশেন্ট গিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সিবিসি নিউজে সেই পেশেন্ট গিয়েছিলেন, এবং পেশেন্ট যাওয়ার পরে তিনি গভীর রাতে যান। গভীর রাতে যাওয়ার পরে তারপরে তিনি সেখানে অপেক্ষা করেন। অপেক্ষা করেন অর্থাৎ মানডেতে গভীর রাতে যান, এবং টুয়েসডেতে তিনি মারা যান। অর্থাৎ তিনি সোমবার রাতে যান এবং মঙ্গলবার দিন তিনি মারা যান। তো আহ, মারা কেন যান? মৃত্যু তো কারো হাতে না, মৃত্যু তো অবশ্যই আল্লাহর হাতে। এবং তার এই মৃত্যুটা নিয়ে অনেক কথা উঠছে, এবং টোটাল কানাডার যে এই স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিন্তু আসলে অবশ্যই প্রশ্নের সম্মুখীন। অবশ্যই প্রশ্নের সম্মুখীন। তো সেটা কেন, সেটা কিভাবে একটু বলি। যে কানাডাতে আপনারা জানেন যে ইউনিভার্সাল হেলথ কেয়ার, অর্থাৎ আপনি যদি কানাডার মধ্যে যদি আপনি অসুস্থ থাকলে পরে, আপনি যদি কানাডার সিটিজেন বা পিআর হন, তাহলে আপনার চিকিৎসা সবই ফ্রি। শুধু দাঁত, চোখ এবং কিছু আহ, অল্প কিছু জায়গা ছাড়া, যেমন ফিজিওথেরাপি বা এগুলো ছাড়া, যদি আপনি চেহারা চেঞ্জ করতে চান সেগুলো করা যায় না। অর্থাৎ বেসিক যে চিকিৎসাগুলি সেগুলি কানাডাতে ফ্রি। এবং আপনি যদি কানাডার সিটিজেন হন, এবং আপনি যদি কানাডার বাইরেও কোথাও যান, বাইরে কোথাও গেলে পরে আপনাকে যদি অসুস্থ হয়ে পড়েন, সেই বিলগুলি রাখলে পরে সেই বিলগুলি গভর্নমেন্টের থেকে রিimburse করে দেয়। এবং এটা হচ্ছে যে কানাডার হেলথটা হচ্ছে যে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের হাতে। মাথায় রাখবেন, কানাডার মোটা দাগে তিনটি সরকার: একটা ফেডারেল সরকার, একটা প্রভিন্সিয়াল সরকার, এবং আরেকটা হচ্ছে সিটি সরকার। তো হেলথটা হচ্ছে গিয়ে প্রভিন্সের আন্ডারে। হয়তো দুই একটা প্রভিন্সে নিয়মের কিছুটা ব্যতিক্রম হতে পারে, তবে সারা কানাডাতে একই নিয়ম। তো আসেন ওই জায়গাটাতে একটু আসি, যে সেটা হচ্ছে যে কানাডার এই বিষয়টা নিয়ে একটু আলোচনার আগে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে সেটা হচ্ছে মানুষের রাইটস। মানুষের রাইটসটা কেন, সেই জায়গাটা একটু পরে আসছি। তো যেটা হয় যে এক ব্যক্তি গত সোমবার গভীর রাতে তিনি অসুস্থ বোধ করেন। অসুস্থ বোধ করার পরে তিনি অ্যাম্বুলেন্স নিয়ে যান। অর্থাৎ অ্যাম্বুলেন্স ডাকলেই কানাডাতে পাওয়া যায়, তবে অ্যাম্বুলেন্সের জন্য একটি চার্জ দিতে হয়। চার্জটা মোটামুটি 250 থেকে 300 ডলার। ডলার সিটি বা প্রভিন্স ভেদে সেটা কিছুটা ভিন্ন হয়। তো তিনি হসপিটালে যান। হসপিটালে গেলে যেটা হয়, যে সেটা হচ্ছে যে গেলে পরেই আহ, অনেক মানুষ ওয়েট করে একটা হসপিটালে। এবং এই ইমার্জেন্সিতে অনেক ওয়েট করে। কেন ওয়েট করে সেই জায়গাটাতে একটু পরে আসছি। তো তিনি যাওয়ার পরে এখানকার হসপিটালের নিয়ম অনুযায়ী তারা বেসিক কিছু আপনাকে টেস্ট করে, যেমন ব্লাডের কিছু টেস্ট করে, আপনার কিডনি ফাংশন ঠিক আছে কিনা, আপনার লিভার ঠিক আছে কিনা, এবং প্রয়োজন হয় কেউ যদি বুকে ব্যথা অনুভব করে তাহলে তার ইকেজি করায়। এই জিনিসগুলি করায় ডাক্তার দেখার আগেই। অর্থাৎ আপনি কানাডায় যদি কোনো একটা হসপিটালে যান, হসপিটালে গেলে পরে আপনি 10 থেকে 12 মিনিটের মধ্যে এই সার্ভিসগুলি আপনি পেয়ে যাবেন, নো ডাউট। সেখানে কোনো সন্দেহই নেই, এই সার্ভিসগুলি আপনি পাবেন। কিন্তু মাথায় রাখবেন যে ডাক্তারের দেখা আপনি পাবেন না। তো যিনি মৃত্যুবরণ করেছেন, তার ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। তিনি যাওয়ার পরে তাকে
যে জরুরি যে সিমটম গুলি রয়েছে, তার অক্সিজেন লেভেলটা ঠিক আছে কিনা, তার হার্ট ঠিক মতো কাজ করছে কিনা। এবং যেটা হয় আমাদের সাথে, আমরাও ব্যক্তিগতভাবে দেখেছি, আমারও মাঝে মধ্যে আমার ফ্যামিলির লোকজন বা নিয়ে হসপিটালে যাওয়া হয়। আমি গত ডিসেম্বর মাসেও একবার ইমার্জেন্সিতে কোনো না কোনো কারণে আমার বা আমার পরিবারের কারণে গিয়েছিলাম। তো যাই হোক, এই প্রত্যেকটা সিমটম তারা দেখে, দেখার পরে যদি মনে করে যে আপনার জীবন হুমকির সম্মুখীন না, আপনার জীবন হুমকির সম্মুখীন না, তখন ওরা আপনার হাতে একটি ব্যান্ড পরিয়ে দেয়, হাতে একটি ব্যান্ড পরিয়ে দেয়। এবং এই ব্যান্ডগুলি সবার জন্যই পরায়। তো যারা খুবই জীবন হুমকির সম্মুখীন, তাদের কালারটা ভিন্ন হয়। যাদের কম হুমকি তাদের কালারটা ভিন্ন হয়, যাদের আরো কম সমস্যা তাদের কালারটা ভিন্ন হয়। এভাবে কয়েকটা কালারের ব্যান্ড থাকে। এবং যিনি মারা গিয়েছেন তার ব্যান্ড, তার জীবনটা ওইভাবে হুমকির সম্মুখীন ছিল না, যার ফলে তিনি তাকে ওই একটি ব্যান্ড পরিয়ে দিয়ে তাকে ওয়েট করতে বলা হয়, এবং তিনি সামনে ওয়েটিং রুমে অপেক্ষা করে। এবং দীর্ঘ 8 ঘন্টা অপেক্ষা করে। দীর্ঘ 8 ঘন্টা অপেক্ষা করার পরে তারপরে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। তো আমিও ব্যক্তিগতভাবে দেখেছি যে সেটা হচ্ছে গিয়ে যে হ্যাঁ, আপনি গেলেন, আপনি যাওয়ার পরে ওরা প্রথমে টেস্ট করে দেখলো যে না, আপনি এভরিথিং ইজ ফাইন, তখন ওরা আপনাকে একটি ব্যান্ড পরিয়ে দিবে, আপনি বসে থাকবেন, তারপরে সিরিয়াল অনুযায়ী আসবে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, কখনো 18 ঘন্টা পরেও কিন্তু আপনার সিরিয়াল আসে। তবে হ্যাঁ, আপনি যদি, যদি মনে করে যে আপনার জীবন হুমকির সম্মুখীন, সেক্ষেত্রে কোনো সিরিয়াল নাই। আপনাকে সরাসরি ওরা একেবারে বেডে নিয়ে যাবে, আইসিইউতে নিয়ে যাবে। এই কাজগুলি তারা করে। তো যিনি মারা গিয়েছেন তার প্রসঙ্গে একটু আসি, যে তার ওইভাবে সিরিয়াস ছিল না, তাকে বসিয়ে রাখা হয়েছে। এবং 8 ঘন্টা বসে থাকার পরে তার সেখানে মৃত্যু ঘটে। তার সেখানে মৃত্যু ঘটে, এবং এই মৃত্যু নিয়েই হইচই, এই মৃত্যু নিয়েই তোলপাড়। তো আমরা যেটা দেখেছি, আপনি 5 ঘন্টা 6 ঘন্টা বসলেন, বসার পরে হচ্ছে কি, আপনি যে আবার যদি অস্বস্তি বোধ করেন, আবার যদি আপনার কোনো ক্রিটিক্যাল কন্ডিশনের দিকে যায়, গেলে পরে তখন ওরা কিন্তু আপনাকে আবার টেস্ট করবে। আবার টেস্ট করে যদি বোঝে যে আপনি ঠিকই আছেন, তখন আবার আপনাকে বসতে হবে। এবং আর যদি মনে করে যে না, ঠিক নেই, আপনার অবস্থা খারাপ হয়েছে, তাহলে ওরা আপনাকে ভিতরে নিয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা। এবং উনি যেদিন মারা যান সেদিন কমপক্ষে ওই জায়গাটাতে 100-র মতো পেশেন্ট ছিল, তারা 100-র মতো পেশেন্টকে ডিল করছিল। তো ওই 100 পেশেন্টের সিরিয়াল আসতে, এবং যদি কেউ সিরিয়াস, যদি কারো কন্ডিশন না থাকে, সিরিয়াস কন্ডিশন না থাকলে কিন্তু তাকে লম্বা সময়ের জন্য অপেক্ষা করতে হয়। এরপরে আসেন একটু পেশেন্ট রাইটস বা যে প্রসঙ্গটা উম, বলছিলাম, যে সেটা হচ্ছে গিয়ে যে এখন ঠান্ডার মধ্যে হোমলেস পিপল অনেক, আপনারা জানেন যে রাস্তায় আছে, রাস্তায় ঘোরাঘুরি করে। এই হোমলেসদের কিন্তু রাত্রেবেলা অন্যতম একটি থাকার জায়গা হচ্ছে হসপিটালের ইমার্জেন্সি। অর্থাৎ সন্ধ্যা হলে পরেই তারা একটি অসুস্থতার ভান করে, এবং যখনই আপনি অসুস্থতার ভান করে হসপিটালের মধ্যে যাবেন, তখন আপনি সেখানে গরম শেল্টার পাবেন, আপনি কম্বল ব্যবহার করতে পারবেন, আপনি অত্যাধুনিক জায়গায় অপেক্ষা করতে পারবেন, ফ্রি ওয়াশরুম রয়েছে, অর্থাৎ ওয়াশরুমের জন্য কোনো টাকা দিতে হয় না, পানির ব্যবস্থা রয়েছে। তো এই সমস্ত কারণে এই শীতের সময় দেখা যায় যে কানাডার বড় বড় শহরগুলির যে ইমার্জেন্সি হসপিটালের যে ইমার্জেন্সি গুলি রয়েছে, সেগুলিতে রোগীর অনেক ভিড় থাকে, অনেক ভিড় থাকে। এদের মধ্যে প্রকৃত রোগী কতজন, সেটা খুঁজে দায়িত্ব বের বের করার দায়িত্ব আমাদের না, সেটা খুঁজে বের করার দায়িত্ব ডাক্তারের। তবে এই ধরনের রোগীদের জন্য দেখা যায় যে সাধারণ যে রোগী যারা রয়েছে, যাদের অবশ্যই প্রয়োজন, তাদেরকে সাফার করতে হয়। এবং এটাও দেখা যায় যে আপনি কাউকে না বলতে পারবেন না যে তোমার তো ওইভাবে অসুস্থতা নাই। সে যখন আসছে, আসার পরে তাকে ডাক্তার দেখে পরিপূর্ণ একটা গাইডলাইন দিয়ে তারপরে তাকে বিদায় করতে হয়, বিদায় করতে হয়। তো সেই ক্ষেত্রে এই ধরনের যারা অযাচিত রোগী, যাদের এমনও রোগী আছে যে প্রায় প্রত্যেক দিনইতে কিন্তু তারা হসপিটালের ইমার্জেন্সিটা ব্যবহার করে এই শীতের সময়। তো এই সমস্ত রোগীর কারণে হসপিটালে লাইন বেড়ে যায় এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অর্থাৎ আপনি যদি কানাডার এখন ওইভাবে নন ইমার্জেন্সি, অর্থাৎ আপনি স্ট্রোক করে, স্ট্রোক করছে, করে নাই, কিন্তু আপনি যদি হসপিটালে যান প্রচন্ড বুকে ব্যথা নিয়ে,
এবং ওরা যদি আপনাকে বিভিন্ন টেস্ট করবে, সেই টেস্ট করার পরে যদি মনে করেন নন ইমার্জেন্সি, এখন বাজে মনে করেন সকাল 11টা, আপনি কমপক্ষে আগামী এই সকাল 11টার পরে রাত 11টা হবে, হয়তো ভোর রাতে গিয়ে আপনি ডাক্তারের আহ, দেখা পাবেন। আর এই হসপিটালে যেটা বললাম যে ট্রিটমেন্ট তো ফ্রি, ট্রিটমেন্ট ফ্রির পাশাপাশি হসপিটালে থাকাকালীন অবস্থায় আপনার যে ওষুধপত্র লাগে সেটা ফ্রি। তবে ইমার্জেন্সিতে অপেক্ষার জন্য আপনাকে কোনো খাওয়া বা এই ধরনের কোনো কিছু হসপিটাল থেকে প্রোভাইড করা হয় না। তো যাই হোক, এই একটু এই ইউনিভার্সাল হেলথ কেয়ার সম্বন্ধে একটা ধারণা দিলাম। অর্থাৎ যে কেউ যে কোনো সময় এখানে যেতে পারে, কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। শুধুমাত্র নামটা বললেই হয়, হেলথ কার্ড সাথে না থাকলেও কোনো সমস্যা হয় না, কারণ ওদের সিস্টেমে আপনার সবকিছু থাকে। আপনি কোথায় কবে কোন জায়গায় কোন ডাক্তার দেখিয়েছেন সবকিছুই ওরা এক ক্লিকের মধ্যে পেয়ে যায়। তো যাই হোক, একটি মৃত্যু, আবার একটু আগের জায়গাটায় আসি, যে এই মৃত্যুটা অবশ্যই দুঃখজনক। এবং তিনি 8 ঘন্টা অপেক্ষা করছিলেন, এবং 8 ঘন্টা অপেক্ষা করার পরেও ডাক্তার হয়তো প্রথমে বুঝেছিল যে, ডাক্তার ঠিক না, নার্স প্যারামেডিক, তারা বুঝেছিল যে যেটা হচ্ছে গিয়ে যে তিনি হয়তো নন এমার্জেন্সির কারণে তাকে 8 ঘন্টা বসে থাকার পরে হসপিটালে তাকে মৃত্যুবরণ করতে হলো। এটা আসলে কানাডার জন্য একটি দুঃখজনক সংবাদ। এবং আমরা যারা প্রচুর পরিমাণে ট্যাক্স দেই, এবং আহ, আহ, মানে ইনকামের 40% 30% টাকাই আমরা ট্যাক্স দিয়ে আসি, এবং আশাটা কি, আশাটা হচ্ছে গিয়ে যে বিনামূল্যে একটা ট্রিটমেন্ট পাবো। তো সেক্ষেত্রেও যদি এইভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, সেটা দুঃখজনক। কানাডায় আরেকটি বিষয় একটু বলে রাখি, কানাডায় আপনি ইচ্ছা করলেই কোনো স্পেশালিস্টের কাছে গিয়ে আপনি ডাক্তার দেখাতে পারবেন না। স্পেশালিস্টের কাছে ডাক্তার দেখাতে হলে আপনার ফ্যামিলি ডাক্তারের থ্রু দিয়ে যেতে হবে। ফ্যামিলি ডাক্তার কনসেপ্ট রয়েছে, অর্থাৎ আপনি আপনার ওয়াকিং ক্লিনিক বা আপনার যে ডাক্তার আপনাকে সব সময় দেখে সেই ডাক্তারের কাছে যাবেন। সে যদি মনে করে আপনার স্পেশালিস্টের কাছে যেতে হবে, তাহলে যেতে হয়। এবং নন ইমার্জেন্সি হলে, নন ইমার্জেন্সি হয়, তাহলে কিন্তু আপনাকে 1 বছর 1.5 বছরও কিন্তু মনে করেন আপনার একটা চর্মের কিছু সমস্যা রয়েছে, কিন্তু সেটা কোনো ক্ষতিকর কোনো কিছু না, অর্থাৎ আপনার জীবন হুমকির সম্মুখীন না, আপনার সোসাইটির জন্য কোনো ক্ষতি হচ্ছে না, এগুলি যদি হয় তাহলে 1.5 থেকে 2 বছরও কিন্তু ছোটখাটো একটা ডাক্তারের জন্য, অর্থাৎ স্পেশালিস্ট ডাক্তারের জন্য অপেক্ষা করতে হয়। তো এই হচ্ছে কানাডার চিকিৎসার সার্বিক পরিস্থিতি। জানিয়ে রাখলাম, যিনি মৃত্যুবরণ করেছেন তিনি একজন পুরুষ, তার আর কোনো আইডেন্টিটি প্রকাশ করা হয় নাই। এবং তার পরিবারের প্রতি সমবেদনা। তিনি হয়তো আর ফিরে আসবেন না, কিন্তু আশা করি কানাডার হেলথ সেক্টরটি আরো উন্নত হবে। মানুষের বিস্তর অভিযোগ, এটা আসলে ফেডারেল গভর্নমেন্ট কিছু ফান্ডিং থাকে, কিন্তু প্রভিন্স বলে যে আমাদের এই ফান্ডিং এ হয় না। এখানে ডাক্তার নিয়োগের অনেক দীর্ঘসূত্রিতা রয়েছে। পৃথিবীর অন্য কোনো দেশের ডাক্তারদের এরা অ্যালাউ করে না। এখানে এসে পড়তে হয়, বা এখানে দীর্ঘ সময় পড়াশোনার পরে তারপরে ডাক্তারদের প্র্যাকটিসের সুযোগ থাকে। এবং ডাক্তাররা, আপনারা জানেন, যেহেতু ফ্রি, সেহেতু তারা আলাদা প্র্যাকটিস করতে পারে না। তারা গভর্নমেন্টের কাছ থেকে যে ডলার রিম্বার্স করে সেভাবেই তাদের চলতে হয়। তো সব মিলিয়ে এই সিস্টেমটা চেঞ্জ দরকার অবশ্যই। কারণ কোনো একটি রোগীর ক্ষেত্রে, কোনো একটি অপারেশনের ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রে যদি নন ইমার্জেন্সি হয়, তাহলে বছরের পর বছর ওয়েট করা খুবই দুঃখজনক। আরেকটা বিষয় একটু ধারণা দিয়ে রাখি, কানাডায় ওষুধ খুবই কম দেওয়া হয়। অর্থাৎ ওই প্যারাসিটামল টাইপের ওষুধই দেওয়া হয়। আর অ্যান্টিবায়োটিক, বাংলাদেশে যেমন আমরা সেফ 3 খেতে 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 অভ্যস্ত, এসব দেশে কখনো এই ধরনের থার্ড জেনারেশনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না। যে কোনো যদি আপনার হার্ডলি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, অ্যামোক্সিসিলিন টাইপের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, অন্য কিছু দেওয়া হয় না। এবং এগুলি যারা ফ্যামিলি ডাক্তার, অর্থাৎ তাদের যোগ্যতা হচ্ছে এমবিবিএস, তারা এর বাইরে কোনো মেডিসিনে যায় না। তো আশা করি একটা ধারণা দিতে পারলাম। ভবিষ্যতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।